গণভোট, গণভোটে যদি না হয় তারপর অপশন লটারি থাকবে না কেন? একটা জিনিস তো করতেই হবে। কিন্তু কিন্তু আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসটাকে যেভাবে আপনারা এক্সটেন্ডেড করেছেন, এখানেই সলিউশন হবে। মনে রাখতে হবে তাহের ভাই কিন্তু বলেছেন সংসদে যাওয়াটা হলো লাস্ট অপশন হিসাবে, ইভেন ত্রয়োদশ সংশোধনের পরে। না না আমি আচ্ছা আপনার কাছে আসছি। আমি জি মাইক্রোফোনটা নিয়ে দাঁড়িয়ে আচ্ছা মঞ্জু ভাইকে দেন। আমাদের পক্ষ থেকে সানি মানে বলবে, কারণ ওকে আমি পয়েন্ট দিয়েছি। আমি শুধু বলছি তাহের ভাই, এটা যদি আপনি সংসদ লিখেন তাইলে ঝামেলা আছে। সংসদ তো অল সলিউশন, যখন কোনো কিছু সমাধান হবে না, সমাধান তো সবসময় সংসদেই হবে, আলোচনা হবে কি জটিলতা হচ্ছে। কিন্তু আপনি যদি এটা লিখেন যে সংসদকে আপনি দেন, তাইলে দেখা যাবে, যেটা আমি রফিকুল ইসলাম খানের কথার সাথে একমত, উনি যেটা বলছেন যে আমাদের এখানে যেহেতু ম্যানিপুলেশন হয়, আমাদের এখানে যেহেতু মানে ওই কুটো চাল হয়, ফলে দেখা যাবে সব অপশনগুলোকে আমি বাইপাস করে আমি লাস্টে সংসদের কাছে চলে যাব। ঐকমত্য কমিশন আমার একটু অসহযোগিতা করে আর কি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আসলে ওই যে বুঝাতে পারি নাই, মানে বলে যে হয়তো আমায় দেখিয়াছো তুমি যাহা নয় তাহা করে আর কি। আমি বিষয়টা কিছুটা আলোচনা একটু জটিল মনে হচ্ছে এক, আর সিম্পলিফাই আমার যদি বুঝি আর কি, এখানে বুঝের ঘাটতি হইতে পারে আমার কিছু। সেটা হচ্ছে কমিশন যে সমস্ত অল্টারনেটিভ দিয়েছে প্রস্তাবে, আজকের প্রস্তাবে, সেগুলো এক্সারসাইজ করার পরে যদি আমরা ঐকমত্যে পৌঁছতে না পারি, তারপরে যদি আরেকটা প্রভিশন কেউ প্রস্তাব করে, তারপরে যদি আরেকজন আরেকটা প্রভিশন প্রস্তাব করে, ক্রনোলজি অনুসারে ইনক্লুড করতে তো খুব বেশি আপত্তি থাকার কোনো কারণ নেই। যেমন আপনারা যেটা বলেছেন যে সর্বসম্মত একটা কথা বলেছেন, তারপরে না হলে 4-1-এর একটা কথা বলেছেন, সেটা যদি না হয় র্যাঙ্ক চয়েসের একটা কথা বলেছেন, সেখানে আরও 2 জন মেম্বার বাড়ানোর জন্য বলেছেন, টু মেক ইট মোর মানে স্বচ্ছতার জন্যে। তারপরে যদি না হয় 13th অ্যামেন্ডমেন্টের একটা কথা এখানে আছে। তারপরে যদি না হয় পার্লামেন্টের পদ্ধতি নিয়ে আলোচনা করবে এবং তার একটা পদ্ধতি আবিষ্কার করবে। এটা যদি আমরা যোগ করে দিয়ে সিরিয়ালি লাস্ট ওয়েতে, তাহলে এত জটিলতা হওয়া তো আমি কোনো কারণ দেখতেছি না। একটা চয়েস লাস্টলি সবগুলো এক্সারসাইজ করার পরে আরেকটা যদি সব ফিল করে, তাহলে তো একটা পদ্ধতি থাকতে হবে। তো সেটা যদি যে প্রস্তাবটি আসছে যে আমরা লাস্টে কিছুই না করলে আমরা পার্লামেন্টে যাব আর কি, তো এটা এডিশনাল একটা যোগ করে দিলে কি খুব অসুবিধা হবে আপনাদের পরে? না, আমি বলতে জানতে চাচ্ছি, অসুবিধা থাকলে তো অবশ্যই বলবেন, তো কোনো অসুবিধা নেই। তাহের ভাই আমি একটা ইনপুট একটু এই আলোচনায় মাননীয় সহসভাপতি আপনার অনুমতি নিয়ে দিই। গতদিন তাহের ভাই, গতদিন যেখানে অচল অবস্থাটা সৃষ্টি হয়েছিল, আমি এটা একটু জাস্ট সবাইকে স্মরণ করিয়ে দিই। গতদিন যখন ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার প্রস্তাবটা আসলো, তখন বিভিন্ন জন প্রশ্ন তুললেন যে ত্রয়োদশ সংশোধনীতে অনেকটা সরাসরি চলে যাচ্ছে র্যাঙ্ক চয়েসটাকে অনেকটা বাইপাস করে বা অকার্যকর করে। তো র্যাঙ্ক চয়েসটা বাইপাস করা বা এটাকে মানে না রাখার প্রশ্নটা কেন এসছে? যে 5 সদস্যের বাছাই কমিটিতে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে তৃতীয় বৃহত্তম দল বা দ্বিতীয় প্রধান বিরোধী দল। তো তাহলে এইখান থেকে বেরোবার কোনো উপায় আছে কিনা? বেসিক্যালি এই জিনিসটাকে গত কয়েকদিন ধরে অ্যাড্রেস করে গবেষণা করা হয়েছে যে সরাসরি 13 অ্যামেন্ডমেন্টে চলে না গিয়ে র্যাঙ্ক চয়েসটাকে কোনো ভেরিয়েশনে আনা যায় কিনা, যেখানে ওই একজন ব্যক্তি ডিসাইডিং ফ্যাক্টর হবেন না। এক্সকিউজ মি, আমি 2 মিনিট ওনার সাথে বোঝার জন্য আপনাদের হেল্পফুল হইতে পারে। ধন্যবাদ। আমরা তো র্যাঙ্ক চয়েসকে আপনাদের যে প্রস্তাবনা, সেখানে আরও যে 2টা নাম যোগ করেছেন ভোটার বাড়ানোর জন্য, সেটাও আমরা অ্যাকসেপ্ট করতেছি। সেটা যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী, সেটাও যদি না হয় তাহলে লাস্ট যে পার্লামেন্টে যেটা হচ্ছে ওই জন্য না আমি বলছি তো না, আসতেছি একটু দাঁড়ান। তারপরে অপশন গণভোটে যদি না হয় তারপরে অপশন লটারি থাকবে না কেন? একটা জিনিস তো করতেই হবে।
কিন্তু কিন্তু আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসটাকে যেভাবে আপনারা এক্সটেন্ডেড করেছেন এখানেই সলিউশন হবে। আমরা এত হাইপোথেটিক্যাল যদি আমরা কথা বলি যে না, র্যাঙ্ক চয়েসটা আমরা এগ্রি করি, আপনাদের প্রস্তাবও যেটা আসছে যে সমস্ত কিছু এক্সারসাইজ করার পরে একটা নতুন অল্টারনেটিভ জিনিস আসছে। আমি মনে করি এটাকে জটিল না করে, আমার পার্সোনাল মত যে আপনাদের সবগুলো শেষ করে না হলে আমরা এটা 9 নম্বর বা 10 নম্বরে এটা আমরা লিখতে পারি। আপনি যদি আরও বাড়াতে চান, আমি যেটা বলেছি লটারিও লিখতে পারেন 13-14 নম্বরের ভিতরে, একটা জায়গায় যাইতে তো হবে। তো আমি মনে করি উদ্যোগ যেতে হবে না, র্যাঙ্ক চয়েসের পরে যদি ত্রয়োদশ সংশোধনী দেই আমরা, তারপরেও যদি ত্রয়োদশ সংশোধনী ফিক্সড করা আছে, পার্লামেন্টে যাওয়ার আর দরকার হবে না, কারণ সেখানে যে অল্টারনেটিভ কতগুলো কথা বলা হয়েছে, ইমিডিয়েট বিচারপতি, তারপরে বিচারপতি, তারপরে বিচারপতি, এখানে যেটা ফিক্সড এমনি হয়ে যাবে অটোমেটিক। ত্রয়োদশটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, আমরা অ্যাকসেপ্ট করব কি করব না। কিন্তু আমি পার্সোনালি মনে করি একটা সলিউশনের জন্য 6, 7, 8, 9 নম্বরে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু আই হোপ বিফোর দ্যাট এটা থাকবে। আমি মনে করি এটা আমরা এখানে খুব ডিফার না করে একটা দূরবর্তী অল্টারনেটিভ আমরা রাখতে পারি, কিন্তু আমরা এর আগেই সলিউশনে পৌঁছবো, এ ব্যাপারে আমাদের এই আস্থাটা থাকা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জু ভাই, আমি আপনার কাছে একটু পরে আসব। মনে রাখতে হবে তাহের ভাই কিন্তু বলেছেন সংসদে যাওয়াটা হলো লাস্ট অপশন হিসাবে, ইভেন ত্রয়োদশ সংশোধনের পরে না 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 আমি আচ্ছা আপনার কাছে আসছি। আমি সংসদ তো অলওয়েজ সলিউশন দিবে, যে কোনো প্রবলেম হলে সংসদ এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো ব্যাখ্যা দিবে সংবিধান। জি, সংসদ যদি আপনি লিখেন, মাইক্রোফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা মঞ্জু ভাইকে দেন। আমাদের পক্ষ থেকে সানি মানে বলবে, কারণ ওকে আমি পয়েন্ট দিয়েছি। আমি শুধু বলছি তাহের ভাই, এটা যদি আপনি সংসদ লিখেন তাইলে ঝামেলা আছে। সংসদ তো অল সলিউশন, যখন কোনো কিছু সমাধান হবে না, সমাধান তো সবসময় সংসদেই হবে, আলোচনা হবে কি জটিলতা হচ্ছে। কিন্তু আপনি যদি এটা লিখেন যে সংসদকে আপনি দেন, তাইলে দেখা যাবে, যেটা আমি রফিকুল ইসলাম খানের কথার সাথে একমত, উনি যেটা বলছেন যে আমাদের এখানে যেহেতু ম্যানিপুলেশন হয়, আমাদের এখানে যেহেতু মানে ওই কুটো চাল হয়, ফলে দেখা যাবে সব অপশনগুলোকে আমি বাইপাস করে আমি লাস্টে সংসদের কাছে চলে যাব। এই জন্য আমি মনে করি এখানেই থাকুক। আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আসলে ইউজিং মাই ডিসক্রিশন, সালাউদ্দিন ভাই আপনার কাছে আমি আসতে চাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনার অবস্থানের। আমি এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি যেটা বুঝেছি, ইফ আই এম নট রং, অ্যান্ড ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি, আপনি পার্লামেন্টে গিয়ে সলভ করার কথা বলছেন না, প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টা পার্লামেন্টে নিতে চাচ্ছেন না। আপনি বলেছেন যে 13th অ্যামেন্ডমেন্টে যাওয়ার আগে কমিটি এবং 13th অ্যামেন্ডমেন্টের মধ্যে কি প্রভিশন তৈরি থাকবে, ইন্টেরিম ম্যানেজমেন্ট কি হবে, সেটা পরে পার্লামেন্ট, আপনার ভাষায় পার্লামেন্ট, আমার ভাষায় নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্ধারণ করবেন। মানে এটা হচ্ছে, কিন্তু যখনই মঞ্জু ভাই কথা বলছেন, অন্যরা বলছেন, মনে হচ্ছে বলা হচ্ছে যে মানে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টা পার্লামেন্ট ডিসাইড করবে, তা কিন্তু নয়। জায়গায় কোনো একটা অসুবিধা হবে, আলটিমেটলি তো এটা পার্লামেন্টে ডিসাইড করবে। কিন্তু আপনি যদি এটা লিখে দেন, তাইলে এটা একটা ফর্মুলা দাঁড়াবে যে এইটার সমাধানটা শেষ পর্যন্ত সংসদের কাছে যাচ্ছে। আদার দেন যে প্রসিডিওরগুলো লিখে আছে, যে প্রসিডিওরটা ফাইনালি থাকবে, এটার মধ্যেই আমরা যদি না পারি, আমি জাস্ট বললাম আর কি, যেটা তাহের ভাই যদিও দেখলাম ইসলামিক লাইন থেকে একটু সরে গেছে, লটারি, ইসলাম তো লটারি সমর্থন করে না, কিন্তু উনি দেখলাম লটারির পক্ষেও আসছেন। তো এইবার আরো বড় অভিযোগ উঠতে শুরু করছে তাহের ভাইয়ের বিরুদ্ধে। তো আমি টেক ইট লাইটলি। আচ্ছা, মাঝে মাঝে একটু ফান করতে দিবেন, অসুবিধা নাই। আচ্ছা, যাই হোক, তাহের ভাইকে এমনি আমরা উদার নেতা হিসেবে জানি, সেটা সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত অপশনগুলো থাকবে, এটা আমরা কেন ভাবছি যে এত অপশনে যাইতে হবে? ফার্স্ট অপশনেই তো আমরা পেয়ে যেতে পারি। অপশন তো সবসময় ভাবা হয় জটিল পরিস্থিতির কারণে। তো আমরা যদি এই জায়গায় না পারি, আলটিমেটলি তো এটা কনস্টিটিউশন মানে অনুসারে তো সংবিধান, সংসদকে তো একটা সমাধান বের করতে হবে তখন।
এবং সংসদের বিষয়টাও যখন ইয়া হবে না তখন কিন্তু সুপ্রিম কোর্ট এটার একটা ব্যাখ্যা দিবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের বিষয়টা পরিষ্কার যে এখানে যদি প্রসেস ফেল করে তাহলে পার্লামেন্ট একটা প্রসেস বলবে, এই কথাটাই সত্য। কিন্তু এটা লিখার বিপক্ষে আমি, লিখলে হবে যেটা রফিকুল ইসলাম খান ভাই যে জিনিসটা উদ্বেগটা তৈরি করেছেন সেইটার একটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, মিস ইউজ হতে পারে, এটাই আমার কথা। মাইকই তো বাজে না। আপনারা অসুবিধা করছেন না। কোনটা বাজতেছে? আপনারটা দেন, আপনারটা মনে হয় ঠিক আছে। এটা ঠিক আছে। না মাঝারি চলে গেছে। ঐকমত্য কমিশন আমার একটু অসহযোগিতা করে আর কি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আসলে ওই যে বুঝাতে পারি নাই, মানে বলে যে হয়তো আমায় দেখিয়াছো তুমি যাহা নয় তাহা করে আর কি। তো আমরা স্পেসিফিক প্রস্তাব এখন পুরাটা আপনার আজকে যেভাবে দিয়েছেন সেটার উপরে কথা বলি, খুব শর্টলি বলতে চাই। এই যে প্রথম পৃষ্ঠায় 1, 2, 3 এগুলা আগের মীমাংসিত বিষয়, সবাই একমত। দ্বিতীয় পৃষ্ঠায় 4, 5 এগুলো সবাই একমত, আগের মীমাংসিত। 6 নম্বরে এসে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেই জন্য বলছিলাম এটা আপনারা বোধহয় কারেকশন করে নিয়েছেন। 5ম লাইনে এছাড়া সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল 5 জনের জায়গায় এখানে হবে 2 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করিবেন, এইখানে আমরা এসেছিলাম। তারপরে লাইনগুলো ঠিক আছে। 7 নম্বরে এসে ওই এগেইন 5ম লাইনে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত মোট 5 জন, এখানেও সংশোধন করে 2 শব্দটা হবে। হ্যাঁ, এটা করে নিবে, অলরেডি বলা হয়েছে, এটা করে নিবে। তারপরে লাস্টের লাইনে এখান থেকে এটা আমাদের আগের প্রস্তাবে ছিল না আর কি, সবার যেখানে আছে যে এখানে দ্বিতীয় বৃহত্তম দলকেও পছন্দ করার যে অপশনটা রাখা হয়েছে সেটার সাথে আমরা দ্বিমত ছিলাম, যে পছন্দ করবেন না, উনি শুধু নাম দিবেন, পছন্দ করবেন সরকারি দল বিরোধী দল, তাদের প্রদত্ত 2 জন থেকেও পছন্দ করবেন এবং পরস্পরের প্রদত্ত 5 জন থেকেও পছন্দ করবেন। এইভাবে হয়তো 3 জনও আসতে পারে অথবা 4 জনও আসতে পারে। তো সুতরাং তৃতীয় পৃষ্ঠার উপরের 2টা লাইন কাটা যাবে আর দ্বিতীয় পৃষ্ঠার ওই শেষের আংশিক লাইনটা কাটা যাবে। তার মধ্যে আপনাদের প্রস্তাব হচ্ছে সর্বসম্মতি, এবং সবাই আমরা যে একমতে এসেছিলাম সর্বসম্মতিক্রমে যদি একজন প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হতে পারেন তিনি ঠিক মনোনীত হবেন। এরপরের লাইনটা আজকে আপনারা যুক্ত করেছেন, যদি 5 সদস্যের মধ্যে 400 জন সদস্য একমত হন তাহলে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হবেন। এখানেও আমার মনে হয় যে আমরাও একমত, বোধহয় সবাই এ বিষয়ে একমত মনে হয় আর কি। তারপরে প্রশ্ন 8, 9 আপনারা যে 2টা প্রস্তাব করেছেন, আমি এইখানটাই বলতেছি, সবাই হয়তো কেউ কেউ মিস ইন্টারপ্রিট করছে বা বুঝতে পারে না, যে কোনো একটা হবে। এই 8, 9 2টাই আমরা মানে আমার প্রস্তাব মতে প্রয়োজন নেই। এই জায়গাটায় শূন্যস্থান পূরণের জন্য একটা বিধান প্রণয়নের জন্য, এই যে বিফোর জাম্পিং টু দি 13 অ্যামেন্ডমেন্ট, এই জায়গাটায় একটা বিধান করার অপশনটা জাতীয় সংসদের কাছে দেন। শুধু একটা বিধান অপশন করবে যে আর কোনো পদ্ধতি এই জায়গায় প্রদান করা যায় কিনা বা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত হবেন বা নিযুক্ত হবেন, শুধু এই জায়গাটা নিয়ে বিতর্কটা। বাকি অন্যান্য বিষয়ে যেমন একটু কারেকশন হবে, র্যাঙ্ক চয়েস 11 নম্বর, এগুলো তখন আর প্রয়োজন হবে না। তো এইখানেই এখন বিতর্কটা হচ্ছে যে প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি একজন এবং একজন অ্যাপিলেট ডিভিশন বিচারপতি সমন্বয়ে একটা কমিটি, সেই কমিটি 2 জনের নাম প্রস্তাব করবে, তারা কমিটির 5 জনের সাথে যুক্ত হবে, তারপরে হবে, এগুলো প্রয়োজন নেই। সেইটার ইন্টারপ্রিটেশনটা আমি দিয়েছিলাম যে এখানে বিচার বিভাগকে আমরা আর জড়াতে চাই না, এবং ওখানেও অনেক প্রশ্ন আসতে পারে, যেহেতু যে সমস্ত নামগুলো আসবে বিবেচনায় তাদের মধ্যেও বিচার বিভাগের কেউ কেউ থাকতে পারেন প্রধান বিরোধী দল সরকারি দলের মধ্যে প্রস্তাবের মধ্যে, সুতরাং একটা ইনক্লাইনেশন থাকার সম্ভাবনা আছে। আর তাছাড়া বিচার বিভাগকে যেহেতু আমরা বাইরে রেখেই সবসময় চিন্তাটা করছি,
সেই জন্য আগের থেকেই আমরা বিচার বিভাগকে এখানে আনতে চাই না। একদম জাতীয় সংসদে যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংবিধান সংশোধনের সময় সবাই পার্টিসিপেট করে এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন বিশিষ্টজন এবং চিন্তাবিদগণ সে সময় অনেক মতামত দিবে, সেমিনার সিম্পোজিয়াম হবে, হয়তো একটা পদ্ধতি এখানে বের করে নিতে পারবে। কিন্তু সংসদ তো এককভাবে সেটা ডিসাইড করে ওখানেই প্রধান উপদেষ্টা মনোনয়ন করছেন না। প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রসেসটা, প্রক্রিয়াটা কি কি হবে তার মধ্যে একটা প্রক্রিয়া ডিসাইড হবে। এটার আগের 6 নম্বর পর্যন্ত প্রস্তাব ঠিক আছে, 7 নম্বর পর্যন্ত উইথ কারেকশন, 8-9 ক্ষেত্রে একটা বিধান যদি ওখানে জাতীয় সংসদে সবাই মিলে ঠিক করতে পারে হলো, এবং সেই বিধানটাও যদি দেখা যায় যে ওই বিধানের মধ্য দিয়েই প্রধান উপদেষ্টা নিয়োগ হচ্ছে না, তখন পরবর্তীগুলো আসবে, ত্রয়োদশ সংশোধনীগুলো আসবে, তবে সেখানে রাষ্ট্রপতি থাকবেন না আর কি অপশনটায়। এটা হলো আমার একটা আবার সময় নিয়ে একটু বিশ্লেষণ করলাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। তাহের ভাই বোধহয় কিছু বলতে পারেন। তাহের ভাই, আমি একটু একটা জায়গায়, যেহেতু এটা কমিশন যখন তৈরি করে আমি প্রক্রিয়ায় যুক্ত ছিলাম, একটা জায়গায় একটু মনে হয় ক্লিয়ার করা দরকার। একটা হলো এই যে 2 জন বিচারপতি, বিচার বিভাগ প্রতিনিধি, তারা একটা বিশেষ পর্যায়ে এসে একটা সিঙ্গেল কাজের জন্য যুক্ত হবেন, সেটা হলো র্যাঙ্ক চয়েস। এখন সালাউদ্দিন ভাই যে আশঙ্কার কথা বললেন যে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত 10 বা 12 জনের যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্টের সাবেক বিচারপতি থাকতে পারেন, কিন্তু থাকলেও 2 জন মাত্র বিচার বিভাগ প্রতিনিধির ভোটে কিন্তু তারা কেউ হবেন না। যে কোনো একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত হতে হলে 7 সদস্যের 2 জনের ভোটে তার হবেন না নিশ্চিত। সুতরাং তারা ভোট দিলেন কি দিলেন না, কোনো রাজনৈতিক দল যদি তাদের সাপোর্ট না করেন র্যাঙ্ক চয়েসে, তাহলে তারা আসবেন না। আলটিমেটলি এটা এভাবেই হবে আর কি। ধন্যবাদ। জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরি, আমি একটু নিতে বাধ্য হলাম। আমি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পার্লামেন্টের একটা লাস্ট অপশান হিসেবে রাখার পক্ষে ছিলাম, কিন্তু সালাউদ্দিন ভাইয়ের এই ব্যাখ্যায় বুঝে গেল যে আমি ওনার কথাটা আমি আগে বুঝতে পারিনি। কারণ উনি তো মাঝখানে র্যাঙ্ক চয়েসকেও মাইনাস করে দিচ্ছেন এবং এরপরে অল্টারনেটিভটাকে উনি মাইনাস করে ত্রয়োদশকে উনি কিন্তু পিছনে নিয়ে চলে যাচ্ছেন। এখানে একটা স্টেপ নেওয়ার পরেই ওনার কথা হচ্ছে পার্লামেন্টে চলে যাব, যেটাকে আমরা প্রথমেই আর্গু করে পরে নাকচ করেছিলাম যে একটা চয়েস, আমি সেটা বলছি, একটা চয়েস। আমরা তো 13th অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যেটা প্রধান বিরোধিতা ছিল যে ইনিয়ে বিনিয়ে একটা পয়েন্টস আউট হলে তো ডাইরেক্ট ত্রয়োদশে আমরা চলে যাচ্ছি। তো এখন সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য কিন্তু আগের মতো হয়ে গেছে এবং সেটা আরও একটু পিছনে চলে গেছে আগের চেয়েও। সেটা হচ্ছে উনি এখন বলছেন যে প্রথম চয়েসটা আমরা করব সর্বসম্মত অথবা 4-1, আর না হলে পার্লামেন্ট বিধান করবে। আমি এটা এখন বুঝছি ঠিকমতো, এই জন্য আশা করি ঠিকমতো বলতে পারবো এখন। প্রথমটা আমি বুঝেছিলাম যে কমিশন প্রস্তাবিত সকল অপশান শেষ করার পরে উনি আরেকটা প্রস্তাব দিয়েছেন। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এতগুলো এক্সারসাইজ করার পরে যদি আরেকটা যোগ করে তাহলে এটা নিয়ে এত সিরিয়াস হয়ে এখানে সমীক্ষাপন করার দরকার নাই। কিন্তু ওনার প্রস্তাবটা এখন যেটা হয়েছে এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কারণ এটা অ্যাকসেপ্টেবল যদি হয় তাহলে পুরো জিনিসেই আনসার্টেন থেকে গেলো। আসলে আমরা পার্লামেন্টে গিয়ে সেখানে পদ্ধতির কথাই উনি বলেছেন, আই আন্ডারস্ট্যান্ড রাইটলি আই থিঙ্ক। তো সেই পদ্ধতি নিয়ে তো পার্লামেন্টে ঐকমত্যের কোনো সুযোগই থাকবে না, 10 থাকলে 10 রকম মত হবে। সো এটার মানে হচ্ছে এই ইস্যুটাকে আমরা ঝুলিয়ে রাখছি, এটা কোনোভাবেই আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারি না। এখানে যেটা আমি মনে করি যে যেটা কমিশন এখন সাবমিট করেছে রেশনালি রিজনেবলি এটাই অ্যাকসেপ্টেবল হইতে পারে। প্রত্যেকটা সিস্টেমেরই ত্রুটি থাকবে, কিন্তু এই সিস্টেমের ভিতরে ত্রুটির জায়গাটা একটু কম বলে আমি এটা মনে করছি আর কি। সেজন্য আমি আগের বক্তব্যের বিভ্রান্তি যাতে আর না হয় আমার, সেজন্য রিপিট করে আমি আমার জায়গায় আসছি যে কমিশন যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সাথেই আমরা একমত আছি। এখন আক্তারকে থেকে আমি মাইকটা